কলকাতার নিউ টাউন থানার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্কে একটি মরদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে। এটা বাংলাদেশের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে ধারণা পশ্চিমবঙ্গ সিআইডি পুলিশের। খুশির বন্যা বয়ে যাচ্ছে, কেন জানেন? ওবায়দুল কাদের আমাদের মাঝে নাই, এই জন্যই খুশির বন্যা বয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে সেই পোস্টে বলা হয়েছে তাকে যেন যথাযথ মর্যাদায় সৎকার করা হয়। আওয়ামী লীগের সর্বশেষ প্রাণভোমরাটাও মারা গেল। আওয়ামী লীগের যে প্রাণভোমরা, আওয়ামী লীগের যেই সর্বশেষ আশার প্রদীপ মারা গেল। শেখ হাসিনা শেষ পর্যন্ত 2024 সালের গণ অভ্যুত্থানের সকল হত্যার দায় স্বীকার করে নিলেন। সে বাংলাদেশে আসবে করছে, অথচ সে আসার আগেই এই মৃত্যুর দায়ভার তার ঘাড়ে নিয়ে নিলেন। তার মানে শেখ হাসিনা আসলে মেনেই নিয়ে স্বীকার করে নিলেন শেষ পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের সেই হত্যাযজ্ঞ তার অঙ্গুলি হেলুনিতেই হয়েছিল। আওয়ামী লীগ মারা গেছে, ঘুমিয়েও নেই, অর্ধমিতও না, মারা গেছে কমপ্লিটলি। এই আওয়ামী লীগের কে মেরে ফেলা হয়েছে, কে মেরেছে? শেখ হাসিনা। শেখ হাসিনা আওয়ামী লীগকে মেরে ফেলেছে, ধ্বংস করে দিয়েছে। সুতরাং আর তো 15 আগস্ট আসবে না, 15 আগস্টে সেই জিনিস আসবে না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফেসে গেছেন মুহূর্তের মধ্যে, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া মুহূর্তের মধ্যে প্রধানমন্ত্রীকে ফাঁসিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তাহলে ভিডিওর শুরুতে আপনাদের যেই অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম সেইগুলোর বিস্তারিত আলোচনা বুঝতে পারবেন। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আওয়ামী লীগ মারা গেছে, ঘুমিয়েও নেই, অর্ধমিতও না, মারা গেছে কমপ্লিটলি। এই আওয়ামী লীগের কে মেরে ফেলা হয়েছে, কে মেরেছে? শেখ হাসিনা। শেখ হাসিনা আওয়ামী লীগকে মেরে ফেলেছে, ধ্বংস করে দিয়েছে। সুতরাং আর তো 15 আগস্ট আসবে না, 15 আগস্টে সেই জিনিস আসবে না। কিন্তু সে এবং তার বাবা মিলে এই দলটাকে শুধুমাত্র ক্ষমতার লোভে ধ্বংস করে দিয়েছে। শেখ মুজিব 71 সালের আগ পর্যন্ত এক মানুষ ছিলেন, যেদিন তিনি দেশে ক্ষমতায় আসলেন সেদিন থেকে এই দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেলেন। এই দেশের ধ্বংস করতে গিয়ে ক্ষমতার লোভে, আর এই ক্ষমতার লোভে উনি দলটাকে ধ্বংস করেছেন। একইভাবে তার কন্যাও একই কাজ করলো, 17 বছরে তিলে তিলে এই দলটিকে ধ্বংস করেছে। আপনি দেখেন, শেখ মুজিব একজন পলাতক নেতা ছিলেন। 71 সালে যখন 25শে আগস্ট পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর হামলে পড়ল, তখন তিনি কোনো কিছু না বলে, দেশের মানুষকে কোনো দিক নির্দেশনা না দিয়ে উনি সরাসরি দেশের মানুষকে ফেলে রেখে উনি চলে গেলেন পাকিস্তানে। পাকিস্তানি আর্মির হাত ধরে উনি চলে গেলেন পাকিস্তানে। আর কি করে গেলেন? কার সেফটি সিকিউরিটির ব্যবস্থা করে গেলেন? উনার পরিবারের। দেখেন, উনার পরিবারের এই যে শেখ হাসিনা এই 71 সালে তার পরিবার কোথায় ছিল? আর্মির তত্ত্বাবধানে ছিল? খারাপ ছিল? প্রতি মাসে কি তারা ভাতা পেত না? এই যে জয়ের জন্ম হয়েছে 71 সালে, কোথায় হয়েছে? কার আন্ডারে হয়েছে? কোন হসপিটালে হয়েছে? কে ব্যবস্থা করে দিচ্ছে যুদ্ধের মধ্যে? পাকিস্তান আর্মি। তাহলে তারা নিজের পরিবারকে উনি যেমন সেফটি সিকিউরিটি দিয়ে পালিয়ে গেছেন, শেখ হাসিনাও তেমনি দেশের হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে বিপদের মধ্যে ফেলে দিয়ে উনি সুন্দর চলে গেছেন ভারতে। একজন গিয়েছিলেন পাকিস্তানে, আরেকজন গিয়েছেন ভারতে। এবং দেখেন, তার আগে ওনার পরিবারের সমস্ত মেম্বারদেরকে উনি সুন্দর সেফ এক্সিট করে চলে গেছেন। দেখেন, ওনার নেতাকর্মীরা অনেক কষ্ট করে কিন্তু পালিয়েছে। খেয়াল করেন, ওনার দলের যে নেতাগুলো, ধরা যাক ওবায়দুল কাদের, উনি 2 মাস বা 3 মাস পর পালিয়েছেন। উনি কিন্তু ওনার বর্ণায় দেখেছি অনেক কষ্ট করে পালিয়েছেন। অনেক নেতা অনেক কষ্ট করে পালিয়েছেন, আবার অনেক নেতা পালাতে পারেনি, তারা আজকে জেলখানায় ফ্লোরে শুয়ে আছেন। কিন্তু উনার পরিবারের কেউ কি ফ্লোরে শুয়ে আছে? উনার পরিবারের কেউ কি খুব কষ্ট করে বর্ডার পার হয়েছে? না, উনার পরিবারের লোকজন খুব সুন্দরভাবেই ভিআইপি এক্সিকিউটিভ ক্লাসে ওনারা প্লেনে চড়ে পৃথিবীর বিভিন্ন দেশে চলে গেছেন। তার মানে কি, উনি ওনার পরিবারের সেফটি সিকিউরিটির বাইরে এবং ওনার ক্ষমতার বাইরে উনি কিছুই বোঝেন না, যার কারণ এইভাবেই উনি দলটাকে ধ্বংস করেছেন। উনার ফিরে আসার কোনো সুযোগ নেই। উনি তখনই ফিরে আসতে পারবে একজন যুদ্ধাপরাধী হিসেবে। আপনি কি অবাক হলেন যুদ্ধাপরাধী বললাম বলে? আপনি কি ভাবছেন 5ই আগস্টের জন্য ওনাকে আমি যুদ্ধাপরাধী বলেছি? নিশ্চয়ই না। বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের প্রথম যুদ্ধাপরাধী হলো শেখ হাসিনা।
এটা আমরা অনেকেই জানি না। তাকে কেন যুদ্ধাপরাধী বললাম? দেখেন, ৭৫ সালে শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে প্রথম এই দেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল কে? কাদের সিদ্দিকী। এই কাদের সিদ্দিকী তার লোকজন নিয়ে ১০,০০০ লোক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে, বাংলাদেশের বর্ডারের ভেতরে এসে তারা হামলা করেছে, যুদ্ধ করেছে, বহুত কিছু করেছে, আর তাকে মদত দিয়েছে শেখ হাসিনা। তাহলে গোলাম আজম যদি যুদ্ধাপরাধী হয়, আর তাহলে কেন শেখ হাসিনা যুদ্ধাপরাধী হবে না? স্বাধীন বাংলাদেশের প্রথম যুদ্ধাপরাধী হলো শেখ হাসিনা, আর তার দোসর হলো এই কাদের সিদ্দিকী। এই কাদের সিদ্দিকীরও বিচার হওয়া উচিত স্বাধীন বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধে, এবং তাকে মদত দেওয়ার জন্য শেখ হাসিনারও যুদ্ধাপরাধের হিসেবে বিচার হওয়া উচিত। এই ৫ই আগস্টের বিচার তো অনেক পরে, আগে স্বাধীনতা বিরোধী হিসেবে, যুদ্ধাপরাধী হিসেবে তার বিচার হওয়া উচিত। উনি তো একজন পলাতক নেতার পলাতক সন্তান, ঠিক তেমনি উনি যেমন পলাতক, উনার নেতাকর্মীরা কে ফেলে চলে গেছেন, উনার দলের লিডাররাও তাই। উনার দলের লিডাররাও তার দেশের সমস্ত নেতাকর্মীকে ফেলে বিদেশে পালিয়েছেন। এখন বিদেশে বসে বসে অনেক কথা বলছেন, উনারা কখনোই দেশে আসবেন না। ওই দেশে আসার মুরাদ উনাদের নাই। উনাদের সঙ্গে বাংলাদেশের অন্য কোনো দলের নেতা কর্মীর কোনো তুলনা হয় না। উনারা পলায়ন, উনারা শুধু ক্ষমতা জানেন, ক্ষমতায় যতদিন থাকা যাবে ততদিনই উনারা আসেন, যেদিন ক্ষমতা নাই সেদিন উনারাও নাই। দেখেন, গত 2 বছর, আজকে বলছেন আপনি 15 আগস্ট নিয়ে কোনো আলোচনা নাই কেন? কিভাবে থাকবে? আপনি 2 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, কোনো একটা প্রোগ্রাম করতে দেখেছেন? একটা নেতাকে কি মাঠে আসতে দেখেছেন? বড় কোনো মিছিল, মিটিং, কোনো কর্মসূচি দেখেছেন? বাংলাদেশে তো 5 আগস্টের পর অনেক নেতা অ্যারেস্ট হয়েছে, আওয়ামী লীগের, হয়েছে না? বিভিন্ন বাসা থেকে লুকিয়েছিল, চুল কেটে বিভিন্নভাবে। কেন ওনাদের এই সৎসাহস হয়নি একটা প্রোগ্রাম করার? হতো, উনি 2000 লোককে নিয়ে মাঠে নামার পর সরকার ওনাকে অ্যারেস্ট করতো, তাহলে তো বুঝতাম বীরত্বের সাথে অ্যারেস্ট হয়েছে। কেন লুকিয়েছিলেন? কেন? এই যে মতিয়া চৌধুরী সাহেব যখন মারা গেলেন, ওনাদের নেত্রী মতিয়া চৌধুরীর যখন দাফন হলো, তার জানাজা হলো, কই একটা নেতাও তো আসেনি। সেদিন যদি বাংলাদেশের যে সমস্ত নেতা আওয়ামী লীগে লুকিয়েছিল তারা যদি মাঠে নেমে আসতো, এসে যদি তারপর অ্যারেস্ট হতো, তাহলে বুঝতাম উনারা দেশের নেতাকর্মীদের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। উনাদের তো কোনো আইডিওলজি নেই, কিচ্ছু নেই। উনারা চেয়েছেন লুকিয়ে যতদিন থাকা যায়। উনারা তো একটা লুকান্তরে দল, এই দলের কোনো ভবিষ্যৎ নেই, কোনোদিন থাকবে না। বাংলাদেশ থেকে বাঙালি জাতীয়তাবাদের সমাপ্তি হচ্ছে, কবর রচনা হয়েছে। বাংলাদেশি জাতীয়তাবাদের বাইরে বাঙালি জাতীয়তাবাদের কোনো অস্তিত্ব এই দেশে আর হবে না। শেখ হাসিনা শেষ পর্যন্ত 2024 সালের গণ অভ্যুত্থানের সকল হত্যার দায় স্বীকার করে নিলেন। এই স্বীকার করাটা তিনি বুঝে করেছেন কি বুঝে করেন নাই, সেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্যই এসেছি। গত 28শে মে তার অ্যাপয়েন্টেড লয়ার স্টিভেন পাওলেস কেসি জাতিসংঘে একটি চিঠি পাঠান। চিঠিতে তিনি পাঠিয়েছেন ভলকার তুর্ককে, যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে জাতিসংঘ যে রিপোর্টটি 2024 সালের গণ অভ্যুত্থানে পেশ করেছেন বাংলাদেশ গভর্নমেন্টের কাছে, যেখানে উল্লেখ করা আছে 1400 কিলিং হয়েছে শেখ হাসিনার নির্দেশে, সেই সংখ্যাটাকে তারা চ্যালেঞ্জ করেছে। চ্যালেঞ্জ তারা এই কিলিংকে করেন নাই। ইভেন ওই চিঠিতে উল্লেখ করা আছে যে বাংলাদেশের গভর্নমেন্টের গেজেটেড যেই মৃত্যুর সংখ্যা 834, তার তুলনায় ওই 1400 সংখ্যাটাই অনেক বেশি। সুতরাং তাদেরকে আবার পুনর্বিবেচনা করার কথা বলা হয়েছে। আসলে নির্বোধ গাছে ধরে না। শেখ হাসিনা কোনো কালেই আসলে চুপ করে থাকতে পারেন নাই। ইভেন 2024 সালের গণ অভ্যুত্থানেও সে যদি ছাত্রদের দাবিটা মেনে নিয়ে চুপ করে থাকতেন, তাহলে হয়তো বা অন্য কোনোভাবে এই আন্দোলন সংগঠিত হইতো, তাকে বাংলাদেশ থেকে যেতে হতোই, এটার কোনো মাফ নাই। কিন্তু ওই পরপর ঘটনা হয়তো বা নাও ঘটতে পারতো, আর অন্য কোনো ঘটনার মাধ্যমে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হতো। কিন্তু সেই জিনিসটা মেনে নেওয়ার পরেও হঠাৎ করে কেউ একজন হাইকোর্টে আবার রিঅ্যাপিল করে, ওই সমস্ত ঘটনার মাঝখানে তিনি বিস্ফোরক একটি মন্তব্য করে ফেলেন, সেটা হচ্ছে রাজাকারের নাতিপুতি। ওই যথেষ্ট তার বিদায় নেওয়ার জন্য। এখনো সে বাংলাদেশে আসবে করছে, অথচ সে আসার আগেই এই মৃত্যুর দায়ভার তার ঘাড়ে নিয়ে নিলেন। কারণ তিনি চ্যালেঞ্জ করেছেন তার লয়ারের মাধ্যমে সংখ্যাটিকে, তিনি চ্যালেঞ্জ করেন নাই যে তিনি এই হত্যাযজ্ঞের সাথে জড়িত নয়। শুরুতে আমরা গুলির সাইজ নিয়ে অনেক কথা শুনেছি, 7.62 বাই 33 মিলিমিটার, সেইটা কোত্থেকে আসলো, পুলিশের শটগানে তো এরকম গুলি হয় না, অনেক কথা বলছেন। তাইলে এই চিঠি কেন? এই চিঠি এটাই প্রমাণ করে তিনি এতগুলা হত্যাকাণ্ড করেন নাই। তিনি এই সংখ্যাটা, তার নির্দেশে যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে সেই সংখ্যাটা 1400 নয়, তার নিচে। তার মানে শেখ হাসিনা আসলে মেনেই নিয়ে স্বীকার করে নিলেন শেষ পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানের সেই হত্যাযজ্ঞ তার অঙ্গুলি হেলুনিতেই হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান
ওরফে তারেক বিন জিয়া ভাইরাল হতে যে ফেসে গেছেন মুহূর্তের মধ্যে। তো এটা আবার কেমন কথা, প্রধানমন্ত্রী আবার ভাইরাল হওয়া হয় কিনা? প্রধানমন্ত্রীর উপর কেউ আছে না, প্রধানমন্ত্রী হিসেবেও ভাইরাল হতে মন চায়। কি সেটা? মানে তারেক রহমান ভেবেছিলেন যে আমি আজকে এমন একটা কথা বলবো, সবাই বলবে এবার এনসিপি জামাতকে বাস একটা দিছে, সবার মুখোমুখি থাকবে, দেখছো প্রধানমন্ত্রী কি মেধাবী, কি জ্ঞানী, কি উপস্থিত বুদ্ধি, কি সেন্স অফ হিউমার। এভাবে ভাইরাল হতে প্রধানমন্ত্রী কেন, ডোনাল্ড ট্রাম্পও চায় একটু হিউমারাস কথা বলতে, পৃথিবীব্যাপী তার কথা নিয়ে আলোচনা হবে। এরকম একটু ভাইরাল হতে চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। কি বলে যে কিছু লোক হারিকেন সামনে নিয়ে বিদ্যুতের জন্য আন্দোলন করছে, অথচ তাদের পেছনে ফ্যান ঘুরছে। এর মানে এনসিপি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বক্তব্য দেওয়ার একদিন আগে যাত্রাবাড়িতে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে একটা সমাবেশ করেছে। সেই সমাবেশে অনেকগুলো দাবির মধ্যে একটা ছিল এই জ্বালানি সংকট নিরসন এবং বিদ্যুৎ সমস্যার সমাধান। তো সেখানে প্রতীকী অর্থে তারা হারিকেন নিয়ে আন্দোলন করেছে, হারিকেন সামনে রেখেছে। তো এইটা নিয়ে একটু ট্রল করে ভাইরাল হতে চেয়েছিলেন, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া মুহূর্তের মধ্যে প্রধানমন্ত্রীকে ফাঁসিয়ে দিয়েছেন। বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, যে ফ্যান লাইট আপনারা দেখেছেন, যে মাইক, ওটা তো জেনারেটরে চলছে, ওটা তো বিদ্যুৎ না। তবে তারেক রহমানের যে এই বুদ্ধিদীপ্ত যে উত্তর দেওয়ার একটু চেষ্টা, ছাত্র দলের লোকজন দেখলাম খুব খুশিতে খুশিতে শেয়ার করেছে। এটা মাঠে মারা খেয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বক্তব্যের মধ্য দিয়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে বিদ্যুতের লোডশেডিং এর প্রতিবাদ করা হচ্ছে। ইট ডাজন্ট মিন দ্যাট বিদ্যুৎ একদম আসে না। তো কিছু কিছু সময় ফ্যান জেনারেটরে না চললে এমনিতেও চলতে পারে, মাইক চলতে পারে। তো এটা তো আর এর মানে কি, তাহলে কি প্রতিবাদ করা যাবে না? প্রতিবাদটা তো লোডশেডিং, আর লোডশেডিং ডাজন্ট মিন দ্যাট একদম বিদ্যুৎ থাকে না। সাসপেনশন অফ সাপ্লাই অফ ইলেকট্রিসিটি ফর দ্য টাইম বিং, ছোটকালে লোডশেডিং প্যারাগ্রাফ করেছেন আপনারা, সাময়িক সময়ের জন্য। প্রতিবাদটা তো ওই সময়টার জন্য। আর দ্বিতীয় হচ্ছে হারিকেন নিয়ে প্রতিবাদ করা, এটা একটা প্রতীকী প্রতিবাদ। এর মানে এই নয় যে আসলে হারিকেন দরকার। এই জিনিসটা কি প্রধানমন্ত্রী বুঝেন না? বিএনপি হারিকেন মিছিল করে নাই, মির্জা ফখরুল থেকে শুরু করে সবাই। তো এই প্রতীকী একটা প্রতিবাদ। এখানে বিদ্যুৎ অরিজিনালি যদি সত্যিকার অর্থে বিদ্যুৎ দিয়েই ফ্যান এবং মাইক চলতো, আসলে প্রধানমন্ত্রী বলেছেন যে বিদ্যুৎ দিয়ে ফ্যান মাইক চলেছে, কিন্তু আসলে না। যদি চলতো তারপরও হারিকেন নিয়ে মিছিল করা, এটাই সিস্টেম, এটার একটা প্রতীকী তাৎপর্য আছে। প্রতিবাদটা তো এভাবেই করতে হয়। বিএনপিও তো এইভাবেই প্রতিবাদ করেছে। তাহলে প্রধানমন্ত্রী ভাইরাল হতে পারলেন না, বরং উল্টো ধরা খেয়েছে। প্রধানমন্ত্রী আরো কিছু বিষয়ে চমৎকার কথা বলেছেন। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলকে যে আমাদের 10 বছর মেয়াদী পরিকল্পনা আছে জ্বালানি সংকট নিরসনের বা জ্বালানি ব্যবস্থাপনার, বিদ্যুৎ নিয়ে। আপনারা 3 মাসের একটা পরিকল্পনা দেন না, 3 মাসের মধ্যে, বা 6 মাসের দেন না, 6 মাসের মধ্যে দেন না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, পারলে দেন, চ্যালেঞ্জ দিলাম। যদি পরিকল্পনা দিতে পারেন, যদি সেটা যৌক্তিক হয়, আমরা গ্রহণ করব। এই চ্যালেঞ্জ তো অলরেডি পিনাকি ভট্টাচার্য নিয়ে ফেলেছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার একদিন আগেই যে পলিসি প্রেসক্রিপশন করেছেন, ফ্রান্স থেকে শুরু করে পুরো ইউরোপের ব্যবস্থাপনার আঙ্গিকে, এবং আমিরে জামাত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কাছে চিঠি দিয়েছেন যাতে সংসদের অধিবেশন আহ্বান করা হয়। ঠিক আছে, তাহলে জামাত তো চ্যালেঞ্জ গ্রহণ করতেই অলরেডি চ্যালেঞ্জ গ্রহণ করেছে, এটা তো বোঝা যায়। কারণ সংসদে তো পলিসি নিয়েই আলোচনা হবে। সংসদের অধিবেশন ডাকতে কেন আমিরে জামাত চিঠি দিয়েছেন? কারণ তার কাছে পলিসি আছে, তিনি সমস্যা সমাধান করতে পারবেন। তো দর্শক, এটা হচ্ছে প্রধানমন্ত্রী একটা চাপাবাজি। অবশ্যই বিরোধী দলের কাছে অল্টারনেটিভ পলিসি আছে। আর পিনাকি ভট্টাচার্য দেখেছেন, যেমন বিদ্যুৎ খাতের এটা সংকটের সমাধান আছে। আপনি বিদেশিদের এখানে আসার সুযোগ করে দেন, অনেকটা প্রাইভেটাইজ করে দেন। এখানে একটা প্রতিযোগিতা, একদম পুরোপুরি সরকারের একক কোনো একটা প্রতিষ্ঠান দিয়ে সাপ্লাই দিতে হবে না। অনেকগুলো বিদ্যুৎ কোম্পানি থাকবে, যে যেটা থেকে নেয়, জাস্ট তার একটা থাকবে। আমাদের যে ব্রডব্যান্ড কানেকশন নিয়ে আমরা ওইরকম বিভিন্ন কোম্পানি থাকবে, আপনি যার কাছ থেকে ইচ্ছে তার কাছ থেকে নেবেন, যারটার দাম কম, সার্ভিস ভালো, তার কাছ থেকে নেবেন। লোডশেডিং কোনো একটা কোম্পানির পছন্দ যদি না হয়, তাহলে যারটা লোডশেডিং হয় না, যেমন ইন্টারনেট, কোনোটা একটু মাঝে মাঝে ইন্টারাপশন হয় না, যেটা একদম কোনো ইন্টারাপশন হয় না, আপনি তাদের কাছ থেকে নেবেন। হ্যাঁ, এটি গ্রহণ করেন, পারবেন না। বিরোধী দল চ্যালেঞ্জ গ্রহণ করে যৌক্তিক পলিসি প্রেসক্রাইব করতে পারলেও আপনি গ্রহণ করতে পারবেন না। আমরা যদি পাল্টা চ্যালেঞ্জ দিই, আমরা পলিসি দিব, আপনি কি গ্রহণ করতে পারবেন? চ্যালেঞ্জ দিলাম, পারলে গ্রহণ করুন, পারবেন না। কেন পারবেন না? বিভিন্ন অলিগার্কদের কাছে আপনি ধরা, ভারতের কাছে কিছুটা হলেও ধরা। আপনাকে ব্যালেন্স করতে হয় যে যুক্তরাষ্ট্র কি মনে করবে, এবং এগুলো নিয়ে কাজ করতে গেলে আপনি মাঝে মাঝে বেকায়দায় পড়েন। বরং আপনি যৌক্তিক পলিসি গ্রহণ করতে পারবেন না, বাস্তবায়ন করতে পারবেন না। যেমন এই যে গ্যাস সংকটটা, ওই যে বলা হয় যে এলএনজি খালাস করতে পারছিল না, আসলে বিষয়টা ওটা না, আসল ঘটনা বেরিয়ে এসেছে। সেটা হচ্ছে, যেমন এই যে এলএনজি টার্মিনাল, এটা আগে যুক্তরাষ্ট্রের কাছে ছিল, এখন চীনকে দিয়েছে। যেখানে যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া
মানে চীনকে এখানে মহেশখালীতে কুতুবদিয়া এইসব জায়গায় আনা, এতে যুক্তরাষ্ট্র ভারতের আপত্তি ছিল, কিন্তু এখন চীন এখানে এসেছে, বিএনপি সরকার চীনকে দিয়েছে, পিটার হাসের কোম্পানি আছে চীনকেও দিয়েছে, এবং এটা ওরা সহ্য করতে পারেনি, যার ফলে ওরা কৃত্রিম সংকটটা তৈরি করেছে। এখানে যুক্তরাষ্ট্র এবং ভারতের ষড়যন্ত্র আছে। তা আপনি তো পলিসি দিলেই গ্রহণ করতে পারবেন না, আপনার অমুকে যুক্তরাষ্ট্রকে খুশি করতে হবে, তমুকে খুশি করতে হবে, ভারত কি মনে করে এগুলো, বরং আপনাকে চ্যালেঞ্জ দিলে আপনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন না, যে আপনি বিরোধী দলের যৌক্তিক পলিসি গ্রহণ করতে পারবেন কি পারবেন না। আসল ঘটনা হচ্ছে এটা, চ্যালেঞ্জ দিলে হবে ভালো জায়গায়। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।